হ্যালো এভরিওয়ান, আই এম সিদ্দিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ম্যাথ ইজি ফাইট। তো আজকের ক্লাসে আমরা ডব্লিউবিপিএসআই 2018 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ম্যাথ পোর্শন নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা অলরেডি ডব্লিউবিপিএসআই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস সিরিজের 2021-এর পার্ট 1-এর ভিডিও এবং পার্ট 2-এর ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। সেখানে আমরা থরলি ওখানে যে 24 কি 25টার মতো অঙ্ক ছিল সেগুলো থরলি ডিসকাস করেছি। ওকে, এবং কোশ্চেনগুলো কী ধরনের ছিল, মডারেট নাকি ইজি লেভেলের, সেটাও বলেছি আমি। তো তোমরা তারপরে 2019-এর দুটো ভিডিও চলে এসেছে, সেটাও দেখে নিতে পারো। তো ভিডিওটি দেখলে তোমাদের কী সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে যে তোমাদের 2024-এর ডব্লিউবিপিএসআই এর জন্য তোমাদের কী ধরনের অঙ্কের উপর বেশি ফোকাস করতে হবে। ওকে, কি দেখো, বেশি অ্যাডভান্স লেভেলের অঙ্ক এখানে দরকার নেই ডব্লিউবিপিএসআই এর জন্য। খুব বেসিক এবং মডারেট লেভেলের, একদম নিয়ার টু মডারেট, একদম মডারেটও বলবো না, সেই ধরনের অঙ্ক করলেই হবে। আচ্ছা, তো আজকের যে ক্লাস সেটা হচ্ছে আমাদের পার্ট 1 2018 প্রিভিয়াস ইয়ার নিয়ে, এরপরে পার্ট 2-র ভিডিও আসবে। ওকে, আর এই তিনটি ক্লাসই যখন শেষ হয়ে যাবে, 18, 19 এবং 21-এর এই সিরিজটি কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, একটা ট্রেন্ড অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আসবো। কি ট্রেন্ড অ্যানালাইসিস, ওখানে আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দেব যে কোন কোন অঙ্ক ওই চ্যাপ্টার থেকে কত নাম্বারের ওয়েটেজ আসছে, এবং আমি একটা স্ট্র্যাটেজি বানিয়ে দেবো যাতে করে তোমরা খুব ইজিলি কোন কোন অধ্যায়গুলো ক্লিয়ার করলে সহজেই 80 থেকে 90% মার্কস কভার করতে পারবে। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, চলো তাহলে প্রথম অঙ্কটিতে দেখো কি বলেছে। কোশ্চেন 1-এ বলেছে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত কত? 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। ওকে, তাহলে বর্তমান বয়সের অনুপাত বলেছে 4:7:9। ওকে, তো 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল কত? 56। 3 জনের বয়সের সমষ্টি কত ছিল? 56 8 বছর আগে। তো 8 বছর পরে মানে বর্তমানে তাদের বয়স কত? 8 করে বেড়েছে। তাহলে 3 জনের মোট বয়স কত বলে বেড়েছে বলো তো? 3 8 24 বেড়েছে, তাই না? 8 বছর আগে 56 ছিল, এটা যোগফল ছিল সবার 3 জনের বয়সের। এখন 3 জনের বয়স কত? প্রত্যেকের বয়স 8 বছর করে বৃদ্ধি পেলে সমষ্টিটাও 24 বৃদ্ধি পাবে। তো কত হয়ে গেল? 80 হয়ে গেল তাদের বয়সের সমষ্টি। আর এখানে কত বলেছে দেখো, এখানে বলেছে তাদের বয়সের অনুপাত দিয়েছে। অনুপাতে কত ইউনিট আছে? 4 7 11, 11 আর 9 20 ইউনিট। ঠিক আছে, তো তাদের বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে। তার মানে 20 ইউনিট, দাঁড়াও, হ্যাঁ, তো 20 ইউনিট মানে এখানে 20 ইউনিট আছে, এটা অনুপাতে দেওয়া আছে। তো 20 ইউনিট মানেই কি? বর্তমানের বয়সের সমষ্টি, সেটাই কত? 80 সমান। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল 4। তাহলে প্রথম জনের বয়স কত হবে? 4 ইউনিট, তার মানে 16। দ্বিতীয় জনের বয়স কত হয়ে যাবে? দ্বিতীয় জনের বয়স হয়ে যাবে 7 ইউনিট, মানে 4 7 28 আর 4 লং 36। তার মানে আমাদের 16, 28 এবং 36, অপশন বিটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? প্রথম জনের বয়স কত দিয়েছে? 4 ইউনিট দিয়েছে না, আর আমরা 1 ইউনিটের ভ্যালু কত বের করলাম? 4 ইউনিট, তার মানে হচ্ছে 4 4 16। আর দ্বিতীয় জনের বয়স কত ইউনিটের? ইউনিটে দেওয়া আছে, মানে রেশিও প্রপোর্শনে যখন দেওয়া থাকে 7-এর গুণিতক হবে কোনো কিছু। তো 7 ইউনিট মানে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু 4 ইউনিট, তাহলে 28 ইউনিট। আর শেষের জনের বয়স 9 ইউনিট, তাহলে 4 লং 36 ইউনিট। বুঝতে পারলে? ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। দেখো, এই অঙ্কটা কি একদম বেসিক্স লেভেলের অঙ্ক, তো ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। খুব ইজিলি তোমরা ডব্লিউবিপিএসআই এর ম্যাথ পোর্শনটাকে খুব ইজিলি 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তোমরা চাইলেই কভার করতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখো। এই অঙ্কটিতে কি বলেছে? একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তো আমার টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিও দেখে নিও তোমরা, সেখানে আমি ইউনিট মেথডে খুব দ্রুত কীভাবে অঙ্কগুলো করতে হয় টাইম অ্যান্ড ওয়ার্কের সেটা শিখেছি। তো চলো, এ যদি 10 দিনে করে, বি 12 দিনে এবং সি 15 দিনে করে, রাইট? তো আমি টোটাল কাজটা ধরে নিচ্ছি কত? 60 ইউনিটের। বুঝতে পারলে? তো এ যদি 10 দিনে করতে চায় তাহলে তার এফিসিয়েন্সি কত হবে? 6, মানে পার ডে 6 ইউনিট কাজ করতে হবে। বি যদি 12 দিনে 60 ইউনিটের কাজটা করতে চায় তাহলে ডেইলি তাকে কত? 5 ইউনিট কাজ করতে হবে। এবং সিকে 4 15 60, ডেইলি 4 ইউনিট কাজ করতে হবে। ওকে, এবার দেখো, তারা একসঙ্গে কাজ শুরু করার পরে 2 দিন পর এ চলে গেল। আচ্ছা, এ তাহলে কত দিনের জন্য কাজ করলো? 2 দিনের জন্য কাজ করলো। তাহলে পার ডে কত ইউনিট কাজ করে? 6 ইউনিট কাজ করে, মানে এ 12 ইউনিট কাজ করে চলে গেল। আচ্ছা, কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে গেল। আচ্ছা, বি তার মানে
চলে যায়নি, বি পুরো কাজটা করেছে। আচ্ছা বি ধরে নিলাম এক্স দিন করেছে, পার ডে কত ইউনিট করতে পারে? 5 ইউনিট। তাহলে পুরো কাজটার কত অংশ বি করলো? 5x ইউনিট কাজ কে করলো? বি একাই করলো। সি কতদিন কাজ করেছে বলো তো? কাজ সম্পন্ন হওয়া মানে বি পুরো কাজটাই করেছিল, তাহলে এক্স দিনে কাজটি সম্পন্ন হয়েছিল, 4 দিন আগে চলে গিয়েছিলো, মানে 4 দিন কাজ কম করেছে, তাই না? তাহলে সি পার ডে কত করে? 4 ইউনিট। তাহলে x - 4 × 4, এটা হয়ে গেল সি এর ইউনিট। আচ্ছা বলো তো, এর কাজ, বি এর কাজ এবং সি এর কাজ আমি যদি যোগ করে দিই তাহলে টোটাল কত ইউনিটের কাজটা হবে? 60 ইউনিটের কাজ হবে। তো এখানে 12 যোগ এখানে 5x, আর এখানে জুড়লে কত হচ্ছে? 4x - 16 = 60। বুঝতে পারলে? আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে? 12 আর 16 কত হচ্ছে? এখানে 9x - 4 = কত হচ্ছে? 60। একটু ছোট করে নিচ্ছি আমি, ওকে। আর তাহলে 9x = কত হয়ে যাচ্ছে? আমাদের 4টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 64, তাই না? তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? আমাদের x এর ভ্যালু হয়ে যাচ্ছে 64/9। ঠিক আছে, 64/9। তো কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? 64/9 ডেজ। বুঝতে পারলে? তো এটাও একটি কী বলবো, ইজি লেভেলের না, একটু মডারেট লেভেলের অঙ্ক ছিল, ওকে। মডারেট লেভেলের অঙ্কই বলা ভালো হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিওটি তোমরা দেখে নিও, আমার চ্যানেলে আপলোডেড করা আছে, ঠিক আছে, আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। সেখানে একদম বেসিক্স টু অ্যাডভান্স পুরো আইডিয়াটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, এইভাবে ইউনিট মেথডের মাধ্যমে খুব সহজেই করতে পারবে, ওকে। চলো নেক্সট অঙ্কটি দেখো। হ্যাঁ, এই অঙ্কটিতে কী বলেছে? 30 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করতে পারে? দেখো, যদি তোমার টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করে থাকো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের, তাহলে দেখবে একটি ট্রেন একটি খুঁটিকে বা একটি ব্যক্তিকে অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে 30 কিলোমিটার ঘন্টা বেগে 100 মিটার লম্বা ট্রেন একজন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করেছে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তো ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? 100 মিটার। তো 100 মিটার 30 কিলোমিটার বেগে অতিক্রম করতে কত সময় লাগবে? তো আমরা সময় সমান কি জানি? সময় সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ডিস্টেন্স কত? 100 কি মিটার, ওকে। আর এখানে স্পিড কত? কিলোমিটার পার ঘন্টা। তো কিলোমিটার পার ঘন্টাকে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাই? মিটার পার সেকেন্ড পেয়ে যাই, ঠিক আছে না? মিটার পার সেকেন্ড। তো স্পিডকে কিলোমিটার পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যায়। কেন আমরা করলাম? দেখো অ্যান্সারগুলো কিন্তু মিটার পার সেকেন্ডে আছে। তো আমাদের এখানে কি হয়ে যাবে? মিটার কেটে যাবে, মিটার কেটে যাবে, তাই না? তো একটু সিম্পলিফাই করে দিই এখানে। তাহলে কত হলো? 118টা উপরে করে দাও, আর নিচে 30 × 5 থাকছে, তাই না? এখানে কাটলে কত হচ্ছে? 318, 5 × 2 = 10। তো 12 সেকেন্ড। 12 সেকেন্ডে 100 মিটার লম্বা ট্রেনটি 30 কিলোমিটার ঘন্টা বেগে স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করবে, ওকে। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। তো এই অঙ্কটিতে কী বলেছে দেখো, একটি নল একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূরণ করে। তো ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে আরও একই রকম কটি নল খুলে দেওয়া হয়? 3টি নল খুলে দেওয়া হয়। তো ট্যাঙ্ক পূর্ণ হতে মোট কত সময় লাগবে? তাহলে আমি নল ধরে নিলাম 6, 6 ঘন্টায় কত একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে? ধরে নাও কত? 18 লিটারের ট্যাঙ্ক ধরে নিচ্ছি, তাহলে 6 ঘন্টায় পূরণ করতে পারে। তো এফিসিয়েন্সি কত? পার ঘন্টা 3 লিটার করে ভরতে হবে। তো অর্ধপূর্ণ হতে যদি 6 ঘন্টায় ভরে তাহলে অলরেডি 3 ঘন্টা কাজ করবে, করার পরে কি ট্যাঙ্কটিকে পূরণ করে দিবে, ওকে। তারপরে আরও কটি নল খুলবো আমরা? দেখো এখানে আরও 3টি নল খুলতে বলেছে। তো এই একই রকম 3টি নল, তো একই রকম যদি 3টি নল হয়, প্রত্যেকটি নলের এফিসিয়েন্সি কত? 3 ইউনিট করে, মানে পার ঘন্টায় 3 ইউনিট বা 3 লিটার জল ভরতে পারে। এখন আমাদের টোটাল নল কয়টি হয়ে গেল? সমেত 4টি নল হয়ে গেল, আর 4টি নল একই রকম, অর্থাৎ 4টি নলের এফিসিয়েন্সি কত হয়ে গেল? 12 ইউনিট। আচ্ছা, ট্যাঙ্কটা নলটি যখন প্রথমে 3 ঘন্টা কাজ করেছিল তখন কত ইউনিট ভরেছিল? 9 ইউনিট ভরেছিল। তো আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 18 ইউনিটের। তো এখন পড়ে আছে কত? ট্যাঙ্কটি 9 ইউনিট আরও ভরতে হবে। তো প্রতি ঘন্টায় এই 4টি নল কত ইউনিট করে ভরে? 12 ইউনিট ভরে। তো 9 ইউনিটের ট্যাঙ্ক ভরতে, মানে অর্ধেক আর পড়ে আছে, 18 থেকে 9 ভরে গিয়েছিল 3 ঘন্টায়, আর পড়ে আছে কত? 9 ইউনিট। তো 12 ইউনিট ভরতে, বাকি যে রিমেইনিং 9 ইউনিট ভরতে এই 4টি নলের কত সময় লাগবে? 9/12 ঘন্টা। অর্থাৎ এটাকে যদি আমি 60 দিয়ে করে দিই তাহলে কত হবে? মিনিটে যদি আমি কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে? 45 মিনিটস।
তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 3 ঘন্টা 45 মিনিট। কেন? কারণ হচ্ছে শুরুতে এ 3 ঘন্টা করেছিল, অর্ধেক পড়তে এর 3 ঘন্টা সময় লেগে গিয়েছিলো, আর পরে যখন আমরা আরও 3টি নল অ্যাড করলাম তখন সময় লাগলো অর্ধেক পড়তে 45 মিনিটস। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি, 3 ঘন্টা 45 মিনিটস। তো এটাও একদম বেসিক্স লেভেলের অঙ্ক ছিল। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। এই অঙ্কে কী বলেছে? 2 জন লোক 3 জন বালক যে কাজটি 10 দিনে করতে পারে সেই একই কাজ 3 জন লোক 2 জন বালক 8 দিনে শেষ করেন। ওকে, দেখো আমরা কি বলছি, এমডিটি ফর্মুলা দিয়ে এটা করব। এমডিটি বাই ডব্লিউ জানোই টাইম অ্যান্ড ওয়ার্কের এই ফর্মুলাটা, এমডিটি বাই ডব্লিউ, তাই না? দেখো এটা দিয়ে কিভাবে করতে হয়। তো এখানে 2 জন লোক এবং 3 জন বালক 10 দিন কাজ করবে। আচ্ছা, 2 জন লোক 2 জন ম্যান প্লাস 3 জন বালক, এটা আমার 3 জন বয়েজ, এটা হচ্ছে আমার ম্যান পাওয়ার ইন্টু টাইম, কতদিন কাজ করবে? 10 দিন কাজ করবে। যে কাজটি করবে মানে একই কাজ, সেই একই কাজটি কতজন করবে? 3 জন মেন এবং 2 জন বয়েজ কত দিনে করবে? 8 দিনে করবে। তো আমাদের এটা ইকুয়াল করে দেবো। আচ্ছা, প্রথমে ইকুয়াল করে দেখো কি আসছে। এখানে 20 মেন প্লাস 30 বয়েজ, 20 মেন প্লাস 30 বয়েজ, আর এখানে 24 মেন প্লাস 2 ছিল তাই না, 16 বি 16 বয়েজ। তাহলে কত পড়ে থাকলো? 4 মেন ইকুয়াল টু 14 বয়েজ, মানে হচ্ছে 2 মেন ইকুয়াল টু 7 বয়েজ। এই ইকুইভ্যালেন্সটা আমাদের প্রথম পেতে হবে। 2টো মেন কার সমান? 2 জন মানুষ 7 জন বালকের সমান। এখন তোমরা সিম্পলি এই টিমটাকে যদি কনভার্ট করো, 2 জন লোক মানে হচ্ছে 7 জন বালক এবং 1 জন বালক, এই যে ডাটাটা দেওয়া আছে এটা কজন বালকের সমান? 8 জন বালকের ইকুইভ্যালেন্স। বুঝতে পারলে না? এই ডাটাটার কথা বলছি আমি। এই ডাটাটা কতজন? 2 জন লোক এবং 1 জন বালক, কথার অর্থ হচ্ছে 8 জন বালকের সমান। তো তোমাদের প্রথমে একটা ডাটা দিয়েই দেওয়া আছে, এটা দিয়ে আমরা কিভাবে কনভার্ট করতে পারি দেখো, একটু ছোট করে নিলাম। ওকে, আচ্ছা দেখো এবার এটাকেও কনভার্ট করো। প্রথমে যে ডাটাটা আছে 2 জন লোক এবং 3 জন বালক। আচ্ছা, 2 জন লোক মানে তোমরা অলরেডি জানো কত? 7 জন বালক প্লাস হচ্ছে কত? 3 জন বালক। প্রথম টিমটার কথা বলছি, প্রথম টিমটার, এই যে এই টিমটা দেওয়া আছে এটার কথা বলছি, ঠিক আছে? তাহলে 7 জন বালক, 2 জন মেন মানে 7 জন বালক হয়ে গেল এবং 3 জন বালক তো দেওয়া আসে, তাহলে 10 জন বালক কত দিনে কাজটি করতে পারে? এখানে 10 দিনে দেওয়া আছে, ঠিক আছে না, প্রথম সেন্টেন্সটিতে। তো 10 জন বালক 10 দিনে কাজ করতে পারে। আর আমাদের যে পরের টিমটি দেওয়া আছে, এই যে 2 জন লোক এবং 1 জন বালক, সেটা কতজনের টিম হয়ে যায়? 8 জন বালকের টিম হয়ে যায়, তারা কত দিনে করতে পারবে? তো সিম্পলি আমরা এভাবে অঙ্কটি সহজেই করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? এখানে 100/8, তো 4 দিয়ে কাটো, 25/2 মানে হচ্ছে 12.5 দিনে কাজটি করতে পারবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন এ হয়ে গেল। বুঝতে পারলে ফ্রেন্ডস? ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। এই অঙ্কে কি বলেছে? 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13 এবং 273। আচ্ছা, এখানে 13 এবং 273, 13 হচ্ছে গসাগু দুটো সংখ্যার এবং লসাগু হচ্ছে 273। আচ্ছা, আমি বলেছিলাম যে গসাগু কোনো সংখ্যা দুটি কী হবে? তাদের গসাগুর সবসময় কী হবে? গসাগুর সবসময় গুণিতক হবে। তাহলে আমি ধরলাম একটা সংখ্যা 13x আর একটি সংখ্যা 13y, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এদের লসাগু করলে কত হয়ে যাবে? এই দুটো সংখ্যার 13xy, 13xy ইকুয়াল টু এই লসাগুর ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে 273। তাহলে xy এর ভ্যালু কত হয়ে যাবে? 13 দুগুণে 26, 21 হয়ে গেল। আচ্ছা, 21কে আমরা কীভাবে লিখতে পারি? 1,21 অথবা 3 ইন্টু 7, মানে কমা তো না, 3 ইন্টু 7, এই ফরম্যাটে লিখতে পারি। ওকে, এবার যদি কী করো তাহলে বলছে হলে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু। তাহলে আমি যদি 1 এবং 21 নেই, তাহলে একটি সংখ্যা কত হয়ে যাবে? x এর মান দেখো, 1 ইন্টু 21 মানে কি? x এর মান 1 আর y এর মান 21, এইভাবে ধরতে পারি। তাহলে যদি x এর মান 1 হয় তাহলে একটা সংখ্যা 13 হয়ে যাবে। তাহলে তার মানে কি হচ্ছে? সংখ্যা দুটো কিন্তু এখানে বলেছে 13 অপেক্ষা বৃহত্তর, তার মানে এই অপশানটা হচ্ছে না,
ঠিক আছে না, মানে আবার বলছি দেখো এই সংখ্যা এই পেয়ারটিকে যদি আমি ধরি তাহলে কি হচ্ছে এক্সের মান যদি 1 ধরি তাহলে 13 কে 13 এটা একটা সংখ্যা, তো এটা কিন্তু 13 থেকে বড় না। আরেকটা সংখ্যা হচ্ছে 13 থেকে 13 × 21, 13 × 21 এটা অবশ্যই 13 × 21টা কী হবে 13 থেকে বড়, কিন্তু এই সংখ্যাটা কিন্তু 13 থেকে বড় না, তো আমরা এই অপশনটা নেব না। তো আর এই অপশনটা আমরা নিতে পারি সহজেই, কারণ হচ্ছে 13 × 3 একটা সংখ্যা হয়ে যাবে, আর একটা সংখ্যা হয়ে যাবে 13 × কত 7, ঠিক আছে। তো এখানে 39 আর এখানে করলে 91, জুড়লে কত হচ্ছে 10 12 130। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশন 3, কারণ এখানে সংখ্যা দুটি কী বলেছে যোগফল বলেছে, বুঝতে পারলে। এইভাবে ইজিলি আমরা কিন্তু এখানে কোপ্রাইম পেয়ারের মাধ্যমে আমরা অঙ্কটি সলভ করতে পারি। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। এই ধরনের অঙ্ক কিন্তু আমার গসাগু এবং লসাগুর যে বেসিক্স টু অ্যাডভান্স ক্লাসটি আছে সেখানে তোমরা দেখে নিতে পারো এই ধরনের মেথডে আমরা কিভাবে গসাগু এবং লসাগুর যে সমস্ত অঙ্ক আছে সেগুলোকে কিভাবে সলভ করি। ওখানে একদম বেসিক টু অ্যাডভান্স ওই ক্লাসটিতে তোমাদের পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অত থরলি আমরা যেতে পারবো না প্রতিটি কোশ্চেনে, ঠিক আছে, যে কিভাবে হলো এগুলো ঠিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই তাহলে কিন্তু ক্লাস অনেক বেশি লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসই প্রত্যেকটা অঙ্কই একটা ভিন্ন ভিন্ন ধরনের, তো ভিন্ন ভিন্ন টাইপ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ওকে, তো তোমরা বেসিক্স টু অ্যাডভান্সের ক্লাসগুলো দেখে নিতে পারো এই সমস্ত টপিকের উপর। চলো নেক্সট অঙ্কটিতে কী বলেছে। এই অঙ্কটিতে কী বলেছে, আচ্ছা বলছি 126 টাকা প্রতি কেজি এবং 135 টাকা প্রতি কেজি মূল্যের 2 প্রকার চা, 3 প্রকার তৃতীয় প্রকার অপর একটি চায়ের সঙ্গে 1:2 মানে 1:1:2 মানে প্রথম কেজি মানে কত 126 কেজি দরের চাটা আমি কয় কেজি নিয়েছি 1 কেজি নিয়েছি, তো 1 কেজির দাম কত হয়ে যাবে 126 টাকাই হয়ে যাবে। তারপরে দ্বিতীয় প্রকারের চাটা কত টাকা কেজি 135 টাকা পার কেজি, সেটা কত কেজি নিয়েছি 1 কেজি নিয়েছি, দেখো এখানে 1 ইউনিট নিয়েছি, তো সেটারও দাম হয়ে যাবে। এবার তৃতীয় প্রকারের যদি মিশ্রিত চায়ের মূল্য 153 টাকা হয় তাহলে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত। এই তৃতীয় প্রকার চাটা কত ইউনিট নিয়েছি 2 ইউনিট নিয়েছি, কিন্তু আমি দামটা কিন্তু জানি না। আর মিশ্রিত চা আমার কয় ইউনিট হলো বলো তো, মিশ্রিত চা এখানে 1 1 2 এবং 2 2 4 ইউনিট হয়ে গেল। 4 ইউনিট চায়ের দাম, প্রত্যেক ইউনিট চায়ের দাম কত, মিশ্রিত চায়ের দাম 153 টাকা, বুঝতে পারলে। এভাবে সিম্পলি আমরা অঙ্কটা সলভ করতে পারি। এখানে কত পড়ে থাকলো 2x, এখানে হচ্ছে 612 আর এইদিকে হচ্ছে 261, তো বিয়োগ করলে কত হচ্ছে 351, সরি 351। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 351কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 175 মানে 350.5। ওকে, তার মানে তৃতীয় প্রকার যে চাটি যেটি আমি 2 ইউনিট নিয়েছিলাম, এখানে দেখো বলেছে 2 ইউনিট চা। প্রথম প্রকার চাটি 126 টাকা দামের চাটি আমরা 1 কেজি নিয়েছি, 135 টাকা দামের চাটি আমরা 1 কেজি নিয়েছি, এবং যে তৃতীয় প্রকার চাটি 2 কেজি নিয়েছিলাম, এখানে 2 ইউনিট নিয়েছি আমি, সেই চাটার প্রত্যেক কেজির দাম কত 75.5 টাকা, বুঝতে পারলে। তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল অপশন এ। তো এটাও একটা খুবই ইজি লেভেলের অঙ্ক মিশ্রণের। ওকে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কী বলেছে, কোনো পরীক্ষার্থী 17% বাংলায় এবং 18% ইংলিশে কী হয় অকৃতকার্য হয়। যদি বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ের কৃতকার্যের হার কত। দেখো আমাদের এই ধরনের অঙ্কে এর আগেও বলেছি আমাদের কি প্রথম অবজার্ভ করতে হবে, এই যে উভয় বিষয়ের ডাটাটা অবজার্ভ করতে হবে। উভয় বিষয় অকৃতকার্য দিয়েছে, তারপরে দেখো যে ডাটাগুলো সামনে দিয়েছে প্রত্যেক বিষয়ের সাবজেক্টগুলোতে কিসের ডাটা দিয়েছে। এখানে যদি উভয় বিষয়ে অকৃতকার্য থাকে তাহলে আমাদের এই ডাটাগুলো কিন্তু অকৃতকার্যে কনভার্ট করতে হবে, ঠিক আছে। দেখো এই ডাটাগুলো কিন্তু অকৃতকার্যেই দিয়েছে, তো আমাদের কিছু করতে হবে না, কোনো কনভার্সন করতে হবে না। সিম্পলি আমরা এখন উভয় বিষয়ে, এখানে ডাটা দিয়েছে উভয় বিষয়ে ফেল, আর এখানে চেয়েছে উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করেছে। উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করেছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে সিম্পলি কী করবো 100, আচ্ছা
উভয় কী করব, এই যে 17 + 18 ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কতগুলো অকৃতকার্য হয়েছে সেটা যোগ করে দেবো আর বিয়োগ করে দেবো উভয় বিষয়ে কত অকৃতকার্য হয়েছে। এইভাবে আমরা সিম্পলি এটা করতে পারি। ওকে না, 35, 17 আর 18 কত হচ্ছে 35 হচ্ছে, 35 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 30, তার মানে 70% স্টুডেন্ট উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে। বুঝতে পারলে? এইভাবে সহজেই শর্টকাটসের মাধ্যমে আমরা করতে পারি। যদি বেসিক্সের মাধ্যমে যেতে চাই তাহলে কিন্তু এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করার সবথেকে সুবিধাজনক হবে। চলো একটা ভেন ডায়াগ্রাম আঁকছি। আচ্ছা, ধরে নিচ্ছি এটা বাংলার সার্কেল, এটা হচ্ছে ইংলিশের সার্কেল। বাংলায় অকৃতকার্য হয়েছে কত 17, ইংলিশে অকৃতকার্য হয়েছে 18, আর উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে 5। ঠিক আছে। আচ্ছা, এই পুরো যে রাউন্ডটা দেখছো, এই পুরো ডায়াগ্রামটা হচ্ছে কার? বাংলায় অকৃতকার্য মানে ফেইল স্টুডেন্টের। তাহলে পুরোটা সার্কেলটা কত হবে? 17 ইউনিটের ভ্যালু আছে, তো এইটুকু যদি 5 হয় তাহলে আমি এইখানে লিখতে পারি 12 ইউনিট। আর পুরো এই সার্কেলটা হচ্ছে ইংলিশে ফেইলদের, এইটুকু যদি 5 হয়, এইটুকু যেহেতু ইংলিশের মধ্যেই আসছে তাহলে এইটুকু কত হয়ে যাবে 13। এবার তোমরা যোগ করে দেখো 12, 13, 25, 25 আর 5 যোগ করলে কত হচ্ছে 12, 13, 5। এরা হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তার মানে কতজন ফেল করেছে? 30 জন ফেল করেছে। তো টোটাল স্টুডেন্ট যদি 100 জন হয়, যেহেতু এগুলো ডাটাগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, তো এখানে 30% স্টুডেন্ট কি কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে কোনো না কোনো উভয় বিষয়ে পাস করেছে কতজন? আমি 100 থেকে বিয়োগ করে দিলেই সিম্পলি আমরা পেয়ে যাচ্ছি কত 70। 100 থেকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাচ্ছি 70। বুঝতে পারলে? এইভাবে সহজেই এই অঙ্কটাও সলভ করা সম্ভব। এটা একদম বেসিক্স লেভেলের অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্ক। তো নাম্বার সিস্টেমের এই অঙ্কটি দেখো, নাম্বার সিস্টেম থেকে প্রতি বছর কিন্তু 3টের মতো কোশ্চেন থাকছেই WBPSI, তো বি কেয়ারফুল, একদম তোমরা ভালো মতো নাম্বার সিস্টেম প্র্যাকটিস করে নিও। নাম্বার সিস্টেমে অলরেডি 3টি ভিডিও আমি আপলোড করেছি, পার্ট 1 পার্ট 2 করে 1 ঘন্টার ভিডিও আছে, দেখে নিতে পারো। একদম বেসিক থেকে শুরু করে বিভিন্ন যত ধরনের টাইপ সম্ভব আমি কভার করে যাচ্ছি বেসিক্স টু অ্যাডভান্সের ক্লাসে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে বলছে কোনো একটি সংখ্যা দিয়ে 4, 3, 6, 2, 8 এই সংখ্যাটিকে ভাগ করলাম। ভাগ করে ভাগশেষ কত হয়? ভাগশেষ আমার হয় 76, না ভাগফল হয় 76 এবং ভাগশেষ কত হয় 536। এটা হচ্ছে আমার ভাগশেষ থাকবে। তো আমি যদি ভাগশেষটা বিয়োগ করে দিই তাহলে কী হবে? সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে। আচ্ছা, তাহলে ভাগশেষটা বিয়োগ করে দাও কোনো সংখ্যা থেকে। যেমন আমি বলছি 3কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার কত থাকবে? অবশিষ্ট 1। তো 1 যদি আমি বিয়োগ করে দিই তাহলে তো আমি পুরোপুরি আমার কী হয়ে যাবে? সংখ্যাটাকে ভাগ যাবে, তাই না? তাই দেখো এখন পুরোপুরি সংখ্যাটাকে তবেই তো ভাগ যাবে। আচ্ছা, তাহলে আমি কি করছি? এখানে যে ভাগশেষটি আছে সেটিকে, মানে রিমাইন্ডারটি আছে, সেটাকে আমি বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দিলে কত হচ্ছে? এখানে 2, 1 সেকেন্ড, 2, তারপরে 9, 0, 3। ওকে, তারপরে তার মানে এখানে আমরা যে সংখ্যাটি পেলাম 43,092, এই সংখ্যাটি হচ্ছে পরিপূর্ণ বিভাজ্য হবে। ঠিক আছে, এই সংখ্যাটি দ্বারা, মানে এখানে যে ভাজকটি থাকবে সেই ভাজকটি দ্বারা এই সংখ্যাটিকে পরিপূর্ণ ভাগ যাবে এবং ভাগফল কত থাকবে? 76 থাকবে। ওকে, আচ্ছা দেখো, এখানে আমাদের ইউনিট ডিজিট দিয়ে করব, কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এখানে ইউনিট ডিজিট কত আছে? 2। তো এখানে আমাদের ভাজকগুলো দেওয়া আছে, এবার এখানে ভাগশেষ দেওয়া আছে। বলো তো কোন ভাজকটি এবং এই ভাগফলটি গুণ করলে এককের স্থানে 2 আসবে? দেখো, আমি যদি প্রথম সংখ্যাটি নেই তাহলে 6, এর এককের স্থানে 6 এবং এই ফলের এককের স্থানে কত? 6, গুণ করলে 6, 6, 36, তো এককের স্থানে কখনোই 6 থাকবে না। এবার 7-এর সঙ্গে গুণ করলে 6, 7, 42, তো এককের স্থানে 2 থাকছে। বাকি 5, 6, 30, তো এককের স্থানে থাকছে না। আবার 6, 6, 36 এককের স্থানে থাকছে না। তার মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন বি। এভাবে সিম্পলি অপশন টেস্টের মাধ্যমেই আমরা এটা করতে পারি। আর যদি তোমরা ভেঙে করতে চাও তাহলে কিন্তু তোমাকে পুরোটা সংখ্যা দিয়েই ভাগ করে দেখতে হবে, তো এটা বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে না, চলো তাহলে নেক্সট অঙ্কটি। হ্যাঁ, এই অঙ্কটিতে কী বলেছে? 45 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। আচ্ছা, একটু আগেই আমরা অঙ্ক করলাম টাইম অ্যান্ড ডিস্টেন্সের, যে একটি ট্রেন একটি পোলকে অতিক্রম করার অর্থ, বা কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করার অর্থ ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আচ্ছা, কোনো সেতুকে অতিক্রম করার অর্থ কি? কোনো সেতুকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেন এবং তার নিজের সেতুর ডিস্টেন্স অতিক্রম, ট্রেন এবং পুল।
কোনো সেতুকে অতিক্রম করার অর্থ কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেন সেতুটিকেও অতিক্রম করছে। তো টোটাল ডিস্টেন্স কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আচ্ছা, 45 কিলোমিটার ঘন্টা বেগে 30 সেকেন্ডে তাহলে সেতুটিকে অতিক্রম করলো। আচ্ছা বলুন তো 45 কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ড যদি করে নিই, 5/18 দিয়ে গুণ করে দেবো, 30 সেকেন্ডে কতটুকু যাচ্ছে আমরা সেটা দেখে নিচ্ছি। তাহলে 5 লং 45, 9 দুগুণ 18, ঠিক আছে, 15 দুগুণ 30, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা গুণ করে দাও। এখানে 5 25 75 অ্যান্ড 75 অ্যান্ড 5 মানে হচ্ছে 5 25 5 হাতে 2 5 7 35 মানে 375। কত হয়ে গেল? তাহলে ট্রেনটি 30 সেকেন্ডে কত দূর যাচ্ছে? 375 মিটার যাচ্ছে। আমরা যেহেতু মিটারে কনভার্ট করে নিয়েছি ডাটাটা এখানে 5/18 দিয়ে, তো 375 মিটার যাচ্ছে। তো 130 মিটার ট্রেনটি কতটা লম্বা ছিল? 130 মিটার। তাহলে আমি একটু আগেই বললাম সেতুকে অতিক্রম করার অর্থ কি? ট্রেন এবং সেতুর ডিস্টেন্স যোগ হয়ে যাওয়া। একটি ট্রেন যখন সেতুকে অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তো 30 সেকেন্ডে কী হয়েছে? ট্রেনটি সেতু এবং তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। এখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? সেতুর দৈর্ঘ্য অতিক্রম কতটা, সেতুর দৈর্ঘ্য কত সেটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করো, হয়ে যাচ্ছে 245। তো আমাদের সেতুর দৈর্ঘ্য কত হয়ে গেল? 245 মিটার হয়ে গেল। ওকে, তো ইজি লেভেলের অঙ্ক ছিল এটা। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। হ্যাঁ, এই অঙ্কটিতে কী বলেছে? কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? দেখো এর আগের ক্লাসেও এই একই ধরনের অঙ্ক কিন্তু ছিল 2019-এও। তো 2018 সরল সুদের অঙ্ক থাকছেই, সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অঙ্ক থাকছেই। ওকে, তো এটাকে কীভাবে সিম্পলি সলভ করতে পারি? আচ্ছা বলো, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? আচ্ছা দেখো 3 গুণ হওয়ার অর্থ কী বলো তো? 100 টাকা কত হওয়া? 300 টাকা হওয়া, তাই না? বাড়লো কত পার্সেন্ট? 200% বাড়লো, 200 টাকা বাড়লো, তাই না? 200% বাড়লো। আচ্ছা তাহলে প্রতি বছর যদি 5% করে বাড়ে তাহলে 200% বাড়তে কত সময় লাগবে বলো তো? 40 বছর লাগবে কি না? 40 বছর লাগবে কি না? ঠিক আছে না? 5%কে যদি আমি 200% করতে চাই তাহলে প্রতি বছর 5% করে বাড়লে আর 200% কত বছরে হবে? 40 বছরে হয়ে যাবে। এইভাবে ক্যালকুলেশন একমাত্র সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেই করা সম্ভব, কারণ সিম্পল ইন্টারেস্টে কিন্তু প্রতি বছর, যেমন এক বছর যদি সুদের হার 5% হয়, 2 বছরে 10%, 3 বছরে 15%, 4 বছরে 20%, এইভাবে বাড়ে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের হিসাবটা কিন্তু অন্যরকম, জটিল সুদের হিসাবটা কিন্তু অন্যরকম। তাই আমরা কিন্তু এইভাবে সহজেই সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো সলভ করতে পারি। তো এখানে কি দেখলাম যে কোনো একটা টাকা 5 বছরে কত হচ্ছে? 3 গুণ, 5% সরল সুদের হারে কত হচ্ছে? 3 গুণ হচ্ছে। তার মানে 3 গুণ হওয়ার অর্থ 200% বাড়া। তো 5% সরল সুদের হারে প্রতি বছরে আর কি 200% হতে গেলে কত বছর সময় লাগবে? 40 বছর সময় লাগবে। তো অ্যান্সার আমাদের অপশন কোনটি হয়ে গেল? অপশন এ। তো এর আগের ক্লাসে আমি কিন্তু একটা শর্টকাটের মাধ্যমে করিয়ে দেখেছিলাম যে খুব দ্রুত আমরা এই শর্টকাটটিও কীভাবে করতে পারি। দেখো এটা ছিল বেসিক্স এবং খুবই বেসিক্স লেভেল থেকে। পিআরটি দিয়ে করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, পিআরটি দিয়েও তোমরা এটা করতে পারো, ঠিক আছে? মেথডটা ফ্যাক্টর করে, আমি পিআরটি দিয়ে যদি করতে চাও তাও তবুও করতে পারো, ঠিক আছে? আর যদি বেসিক্স দিয়ে করো, যেমন আমরা রেট সমান সমান কি, রেট সমান সমান আমরা সবসময় 100 ইন্টু কী করি, কত গুণ n-1 করি, n-1/t করে দিই, ঠিক আছে? এখানে রেট কত? রেট হচ্ছে 5%। আর এখানে 100, আর কত গুণ হয়েছিল? তিন গুণ হয়েছিল, তাহলে n-2 n-1 মানে 2 হয়ে যাবে ইন্টু টি, তাহলে 5 20 100, তাহলে টি ইকুয়াল টু 20 2 40 হয়ে গেল, তাই না? এভাবে করতে পারো। আর পিআরটি দিয়ে তো করাই যেতে পারে, তো পিআরটি দিয়ে তোমাদের সময় বেশি লেগে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখো। আচ্ছা পিআরটি দিয়ে কি দেখিয়ে দেবো এটা, যে দেখো কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের কত বছরে 3 গুণ হবে? কত বছরে 3 গুণ হওয়ার অর্থ কি? দেখো মানে একটা টাকা সুদে আসলে হওয়ার অর্থ হচ্ছে পি প্লাস আই, তাই না? আসল প্লাস হচ্ছে সুদ, আর পি প্লাস আই মানে কি? পি আর টি বাই 100।
তো এখান থেকে কী করে নাও, পি কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস RT বাই 100। আচ্ছা এদিকে কি পড়ে আছে এ। আচ্ছা এখানে টাকাটা কত হয়েছে, সুদে আসলে কত বছরে 3 গুণ হয়েছে, কার আসলের 3 গুণ, আসল মানে পি, তার মানে এটা 3p হয়ে গেছে, ঠিক আছে। এবার পি প্লাস 1 প্লাস এর ভ্যালু কত হয়েছে 5, তার মানে টি বাই 20 হয়ে গেল। 5 বসিয়ে দিলে কেটে যাবে না, 5 20 100, আর পিপি কেটে গেল, ঠিক আছে। আর এদিকে সলভ করে এবার, তাহলে টি বাই 20 ইকুয়াল টু, এখানে একটা এদিকে চলে আসলে কত, 3 থেকে বিয়োগ হয়ে যাবে, আর টি ইকুয়াল টু কত হয়ে যাবে 40 হয়ে যাবে। তো এইভাবে করতে পারো, দেখো টাইম টেকিং হলো এক্ষেত্রে। তো মেথড কিন্তু চুজ করা খুবই বেশি জরুরি, যারা বেসিক্স থেকে শিখছো, ঠিক আছে, বা বেসিক্সটা এখনও জানা নেই, তাদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার আগে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে তোমরা দেখে নিতে পারো যে কী ধরনের অঙ্ক আসে, তারপরে কিন্তু তোমাদের বেসিক্সটা রপ্ত করতেই হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কে কী বলেছে, কোনো বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত কত, 3:2। আচ্ছা ঠিক আছে, 3:2 জায়গায় তোমরা 30:20 ধরে নিতে পারো, একই ব্যাপার। আমরা কেন ধরলাম, কারণ পার্সেন্টেজের ফিগারে আছে তাই ধরে নিলাম। দেখো মেথডটাই ফ্যাক্টর করে। ওকে, 3:2 যা 30 আর 20ও তাই। ওকে, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ পায়। আচ্ছা এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস। আচ্ছা 20% ছাত্র কী পায়, স্কলারশিপ পায়, মানে 30-এর 20% মানে কত, 6। আচ্ছা 6 যদি পায় না, 6 পায়, ঠিক আছে 6 করে দিলাম। আচ্ছা 6 জন পায়, ঠিক আছে। আর গার্লসের কত, 30% স্কলারশিপ পায়। গার্লসের 30%, 20-এর 30% মানে 6। ওকে, আচ্ছা বলো তো তাহলে পায় না কতজন, বয়েজে পায় না 80%, ঠিক আছে। 80% মানে 24, বা 30 থেকে তোমরা 6 বিয়োগ করে দিতে পারো। এরা কি 24 জন পায় না, আর এখানে কতজন পায় না, 14 জন পায় না। এবার কি বলেছে, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। তো টোটাল এখানে কতজন পায়নি দেখো তো, এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, 38 জন স্কলারশিপ পায় না। টোটাল স্টুডেন্ট কত, 50 জন। তাহলে 50 জনে 38 জন পায় না, তার মানে কত, 100 জনে কতজন পায় না, 100 জনে তোমরা 100 দিয়ে গুণ করে দিতে পারো, বা এখানে বোঝাই যায় 50-এ 38 জন পায় না, তার মানে 100 জনে কত, 76 জন পায় না, তার মানে স্কলারশিপ পায় না কত পার্সেন্ট, 76%। বুঝতে পারলে? এভাবে সহজেই কিন্তু এই অঙ্কটাও সলভ করা যেতে পারে। তো নেক্সট অঙ্কে কী বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল কত, 25, এবং তাদের অন্তর কত, 13। মানে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 25 এবং তাদের অন্তর কত, তাদের অন্তর হচ্ছে 13। তার মানে আমি যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে, y কেটে যাবে, 2x = হয়ে যাবে এখানে 38, তো x হয়ে যাবে কত, 19, ঠিক আছে। তো একটা সংখ্যা যদি 19 হয়, x যদি 19 হয়, এক্সের সঙ্গে এখানে দেখো এক্স, দুটো সংখ্যার যোগফল কত, 25, তাই না। দুটো সংখ্যার যোগফল কত, 25, তাহলে এক্স যদি 19 হয়, তাহলে 19-এর সঙ্গে কত যোগ করলে 25 হচ্ছে, 6, ঠিক আছে না। তাহলে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে 19 আর 6-এর গুণফল কত হচ্ছে 6 রং 56, 5 11, 114। আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন বি। তো নাম্বার সিস্টেম থেকে যে ধরনের অঙ্কগুলো আসছে আমরা দেখলাম যে অলরেডি আমরা 2021, 19 এবং 18 পার্ট 1-এর ভিডিও কমপ্লিট করলাম। তো এখানে দেখছি যে নাম্বার সিস্টেম রিলেটেড যত অঙ্ক প্রবলেমগুলো এসছে সেগুলো কিন্তু খুবই বেসিক্স থেকে এসছে। ওকে, সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি তোমরা এনজয় করেছো। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আর ক্লাসের ফ্রি ভিডিও পেতে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। ওকে, তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।